আলাইকুম। শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই বেসিকের ভিত্তিতে ম্যাথ করব। আজকে আমরা যাদের কাছে আমরা সবার কাছে একটা বোর্ড বই আছে, সেই বইটা 57 নম্বর পৃষ্ঠা নম্বর 57টা ওপেন করবো। ওটা ওপেন করে আমরা দেখবো যে এখানে একটা ম্যাথ আছে, সৃজনশীল নাম্বার প্রশ্ন 1, সৃজনশীল প্রশ্ন 1, সেই কোয়েশ্চেনটা বের করবো। কোয়েশ্চেনটা বের করে এখানে একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকটা আমরা দেখি। উদ্দীপকটা দেখা গেছে আমরা ওই বিষয়ে দেখি কত কি বলছে। বলছে যে উপযোগী তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ, অর্থাৎ এখানে যে ডাটাগুলো দিছে বা এখানে যে তথ্যগুলো দিছে সেই তথ্যের ভিত্তিতে উত্তোলনের পরিমাণ কি, উত্তোলনের পরিমাণ কত সেটাকে বের করতে হবে। এখন আমরা উত্তোলন কি আমরা আগেই বলেছিলাম মালিক গত ক্লাসে, যে মালিক যদি ব্যবসার সুবিধা প্রদান করে তাহলে মূলধন, আর মালিক যদি ব্যবসার সুবিধা গ্রহণ করে তখন আসে উত্তোলন। এখানে আসে আমরা লেনদেনগুলো পড়ি। প্রথম লেনদেনটা হচ্ছে মূলধন। মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্বের ভিতরে পড়ে। আমরা একটা হিসাব সমীকরণ আছে জানি, হিসাব সমীকরণ আমরা সবাই জানি। সমীকরণ হচ্ছে A = L + C। এ হচ্ছে সম্পদ বা অ্যাসেট, L হচ্ছে লাইবিলিটিস বা দায়, ই হচ্ছে মালিকানা সত্ত্ব বা ইকুইটি। এবার আসি মূলধন। মূলধনটা পরে মালিকানা সত্ত্বের ভিতরে। অর্থাৎ কেন মূলধন মালিকানা সত্ত্ব? কারণ ব্যবসায় মালিক মূলধন সুবিধা দেয়, সেই সুবিধাটা মালিকের সাথে। এই একটা ব্যাখ্যা আছে, ছোট কোনো একটা সি এর তো ক্যাপিটাল মিন্স মূলধন, আর রেভিনিউ মিন্স আয়, এক্সপেন্স অর্থ খরচ, ডি ফর ড্রয়িংস অর্থ উত্তোলন। এখানে মূলধনটা মালিকানা সত্ত্বের উপরে উত্তোলন। তারপর আসে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ বলতে বোঝানো কোনো কিছু বন্ধক রেখে বা কোনো কিছু জমা রেখে তার বিনিময়ে ঋণ নেওয়া। সেই বন্ধকি ঋণটা হচ্ছে দায়। কেন দায়? এই দায়টা আমাদের পরিশোধ করতে হবে। অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ। কেন সম্পদ? ভাড়া হচ্ছে খরচ। আমাদের যে ভাড়াটা দিব সেই ভাড়াটা হচ্ছে খরচ। যদি খরচটা যদি অগ্রিম করি তাহলে তা হচ্ছে সম্পদ। আগে যখন গণবন্ধ বুঝি এখানে লেখাই আছে যে এটা একটা চার্ট দিয়েছিলাম, বলছেন ভালো মতো করতে হবে, সেখানে লেখা ছিল অগ্রিম খরচ সম্পদ। তারপর আছে আয়করটা হচ্ছে মালিকের যে ইনকাম হয় বা যে সারা বছর যত লাভ হয় বা যে আয়টা হয় তার ভিত্তিতে কিছু কর দেওয়া। সেই করটা হচ্ছে মালিকের দেওয়া দায়িত্ব। বাট এই করটা কথা থেকে দিচ্ছে, ব্যবসা থেকে দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে মালিকের জন্য উত্তোলন। কেন উত্তোলন? এই ব্যবসার সুবিধাটা মালিক ব্যবসা থেকে গ্রহণ করছে, সেই জন্য এটা হচ্ছে উত্তোলন। আয়কর আমি বলে দিলাম ইনকাম ট্যাক্স। আমরা যখন একটা আয় করি, সব আমাদের দেশের আইন অনুযায়ী একটা নির্দিষ্ট আয়ের সংখ্যার পরিমাণ বের হলে তখন আমাদের একটা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় বা একটা কর দেয়। সেই করটাকে বলা হয় আয়কর বা ইনকাম ট্যাক্স। তারপর আসে বকেয়া বেতন হচ্ছে আমাদের খরচ, অর্থাৎ বেতনটা আমাদেরকে বেতনটা আমাদের জন্য খরচ। কাউকে বেতন দেবো, সেটা আমাদের টাকা চলে যায় বা নগদ টাকা চলে যায়, এর জন্য খরচ। আর বকেয়া বলতে খরচটা বকেয়া আছে, যেহেতু খরচটা বকেয়া থাকে তখন সেটাকে বোঝানো হয় দায়। তো এটা এখানে হবে, এটা হবে এনে। তারপর আসে জীবন বিমা প্রিমিয়াম 5,000 টাকা। এখানে বোঝানো জীবন বিমা প্রিমিয়াম বলতে মালিকের জীবনকে বোঝানো হয়েছে। এখানে যে ব্যবসাটা মালিক হচ্ছে শাহিন এন্টারপ্রাইজ, সেই শাহিন এন্টারপ্রাইজের যিনি ওনার বা যিনি মালিক তার জীবনকে বোঝানো হচ্ছে। তার জীবনের একটা প্রিমিয়াম, সে লাইফ ইন্স্যুরেন্স করছে, সে ইন্স্যুরেন্সের বিনিময়ে তাকে কিছু প্রিমিয়াম দিতে হয়। সেই প্রিমিয়ামটা কোথা থেকে পরিশোধ করেছে? ব্যবসা থেকে। সেই প্রিমিয়ামটা উত্তোলনের মধ্যে পড়ে। তারপর আসে পদেয় বিলটা হচ্ছে দায়, কারণ এই দায় বিলটা আমাদের দিতে হবে। আসবাবপত্র সম্পদ, কারণ আসবাবপত্র আমাদের বাসায় আসবাবপত্র থাকে, যদি আসবাবপত্র সেই আসবাবপত্র সম্পদ। প্রাপ্য বলতে পাবো, মানে আমাদের কোনো একটা হিসাব কাগজ থেকে পাবো, সামনে ফিউচারে পাবো, যার বকে আছে এরকম টাইপের কিছু। কোনো কেউ আমাদের কাছে বাকিতে পণ্য ক্রয় করছে, বিক্রি করছে, আমরা বাকিতে পণ্য বিক্রি করছি, তখন তার বিনিময়ে সে টাকাটা বাকিতে রয়েছে, সেই টাকাটাকে সেই টাকাটা পাবো, সেটিকে বোঝানো প্রাপ্য হিসাব। পদেয় হচ্ছে দায়, টাকাটা দিতে হবে। পদেয় বলতে আমাদের পদেয় এটা সেম একটা হিসাব, যে হিসাবটা আমাদের টাকাটা পরিশোধ করতে হবে, সে পরিশোধ করতে হবে দেখে এটা দায়।
অনাদায়ী সুদ। অনাদায়ী সুদ বলতে সুদ হচ্ছে আমরা যখন অনাদায়ী আদায় হয়নি এমন। আর সুদ বলতে এখানে অনাদায়ী সুদ, এখানে অনাদায়ী সুদটা আয় হিসেবে বোঝানো হয়েছে। অনাদায়ী সুদ মানে আয়ের টাকাটা বকেয়া আছে, অনাদায়ী মানে এখন আদায় হয়নি এমন হলে সম্পদ। যন্ত্রপাতি এটা আমাদের সম্পদ। ব্যাংক হিসাব এটা আমাদের সম্পদ। নগদান হিসাব এটা আমাদের সম্পদ। এগুলো এই ব্যাপারগুলো কতটা বড় হবে তাই আমরা আগের ক্লাসে এই 4টে পড়েছিলাম, সেই 4টের ভিতরে উল্লেখ করা ছিল। তারপর আসি অগ্রিম প্রাপ্ত কমিশন, অর্থাৎ প্রাপ্ত বলতে আমাদের আয়কে বোঝানো হয় কমিশন, প্রাপ্ত কমিশন। কোনো একটা কমিশন মানে আয় আমরা অগ্রিম পেয়ে গেছি, অর্থাৎ আমরা আয়টা অগ্রিম পেয়ে গেছি বাট সার্ভিসটা দেওয়া হয়নি এরকম। সেক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত কমিশনকে দায় হিসেবে আখ্যায়িত হয়। আয়টা অগ্রিম থাকলে দায়। সুনামটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, যে কোনো প্রতিষ্ঠানের জন্য সম্পদ, সম্পদকে বোঝানো হয় সুনামকে বোঝানো সম্পদ। অনুপার্জিত উপভাড়া, অনুপার্জিত উপভাড়া 2000 টাকা। উপভাড়া বলতে আমাদের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান 3তলা ভবন বিশিষ্ট। এখন আমরা 2তলা 3তলা আমাদের ব্যবসা কার্যক্রম চলে, নিচতলাটা আমরা কোনো একজন ব্যক্তিকে ভাড়া দিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠান নিচতলাটা আমরা কোনো একটা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছি বা কোনো একটা ব্যক্তিবর্গকে ভাড়া দিয়েছি। আর সেই ভাড়াটা থেকে যে আমরা আয়টা হয় সেটাকে বলা হয় উপভাড়া। সেই উপভাড়াটা অনুপার্জিত উপার্জন হয়নি এমন, সেটাকে বোঝানো হয় দায়ের মধ্যে পড়ে। মানে আমাদের উপভাড়াটা পেয়ে গেছি বাট এটা এখনও উপার্জন হয়নি, মানে কি এখন আমাদের সার্ভিসটা দেওয়া হয়নি, সেই জন্য এটা দায়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এখানে সবাই একটা কনফিউশন করে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন উল্লেখ করা সবাই ভাবে যে এখানে উত্তোলন অংশের ভিতরে পড়ি, আসলে এটা এমন কিছু না। এখানে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হচ্ছে আমাদের ব্যাংকের যে টাকাটা জমা আছে সেই টাকা জমার থেকে আমরা বেশি টাকা উত্তোলন করছি, আমাদের ব্যবসার প্রয়োজন, মালিকের প্রয়োজন না। এই উত্তোলনটা বোঝানো হয় ব্যবসার প্রয়োজনে মানে ব্যবসা ব্যাংক থেকেও বেশি উইথড্র করা হয়েছে, উত্তোলন করা হয়েছে, সেটাকে দায় হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ ব্যাংকের টাকাটা যখন বেশি উত্তোলন করছি আমাদের টাকাটা ব্যাংকে পরিশোধ করে দিতে হবে, টাকাটা পরিশোধ করতে দিতে হবে, যার জন্য এটা দায়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হিসেবে আখ্যায়িত, এটা মালিকের উত্তোলন না, এটা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে, যে টাকাটা জমার থেকে বেশি উত্তোলন করছে। তার বকেয়া মনিহারি হচ্ছে আমাদের খরচ। মনিহারি হচ্ছে এগুলা যে সম্পদ আইটেমগুলো আমরা কিনলে কয়েকদিন পর আবার কিনতে হয়, যেমন পেন্সিল, রাবার, শার্পনার, খাতা, কলম, এগুলো হচ্ছে মনিহারির ভিতরে পড়ে। বকেয়া মনিহারি আমার খরচটা বইগুলো সাধারণত খরচ আখ্যায়িত করা হয়। বকেয়া মনিহারি দায়, আপনার কথা খরচটা বকেয়া থাকলে দায়, সেজন্য এটা এখানে হবে না। মানে আমাদের জানতে পারছি যে এখানে 2টা এন্ট্রি হবে। আমাদের অঙ্কটা কীভাবে করতে হবে, প্রথমে একটা গড় করবো, বিবরণ টাকা। খেয়াল রাখতে হবে যদি এখানে তারিখ দেওয়া থাকে ইন্ডিভিজুয়াল, প্রতিটা লেনদেনের আলাদা আলাদা তারিখ দেওয়া থাকে, তাহলে এখানে একটা আলাদা তারিখে করা হয়। আর এখানে সবগুলো লেনদেন একই তারিখের 31 ডিসেম্বর, যার জন্য এটা কোনো তারিখে কলম করতে হবে না। এই জন্য বিবরণ টাকা। তো বিবরণে করে আসলো ওই আয়কর টাকাটা ফার্স্ট টাকার কলমে লিখলাম, তারপর জীবন বীমা প্রিমিয়াম এটা ফার্স্ট কলমে লিখলাম। এটা যোগ করতে হবে 15 আর 2 5, যোগ করে যে টাকাটা হবে সেই টাকাটা সেকেন্ড কলমে দিব। এবার নাম মোট উত্তোলন আর টাকার কলমে যোগ করব। এখন আমরা করব একের খতে বলা হয়েছে যে শাইন এন্টারপ্রাইজের সম্পদের চিহ্নিত করে মোট চিহ্নিত পরিমাণে নেই, অর্থাৎ মোট শাইন এন্টারপ্রাইজ যত সম্পদ আছে প্রত্যেকটি যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদ নির্ণয় করে তারপর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা। সেভাবে আমরা কোয়েশ্চেনে আমরা প্রথমে দেখি মূলধনটা মালিকানা সূত্র, এখানে আসবে না। বন্ধকি ঋণটা হচ্ছে দায়ের অন্তর্ভুক্ত, যার জন্য এখানে আসবে না। তারপর অগ্রিম ভাড়া বলতে বোঝানো হয়েছে ভাড়াটা হচ্ছে সাধারণত আমাদের খরচ। কোনো আমাদের একটা অফিস আছে, সেই অফিসে ভাড়াটা দিয়েছি, সেই ভাড়াটা দিতে হবে খরচ। অগ্রিম ভাড়া বলতে কোনো একটা খরচ আমরা অগ্রিম পরিশোধ করলে সেটা সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন অগ্রিম ভাড়া আছে 20,000 টাকা। তারপর আসি আয়করটা আগে বললাম, এটা মালিকের উত্তোলনের জন্য উত্তোলন, কারণ এই টাকাটা মালিকের পরিশোধ করা উচিত, টাকাটা ব্যবসা থেকে পরিশোধ করা উচিত, এই জন্য উত্তোলন। তারপর বকেয়া বেতনটা এখানে হবে না, এটা দায়, খরচটা বকেয়া আছে। তারপর জীবন বীমা প্রিমিয়াম, এটা হবে না, এটা উত্তোলন। প্রদেয় বিলটা হচ্ছে পরিশোধ করতে হবে, এমন একটা বিল দিতে হবে, ওটা হবে না।
আজাদপত্র যেহেতু সম্পদ, আজাদপত্র সম্পদ এখানে আসলো। প্রাপ্য হিসাব, প্রাপ্যদের কোনো একটা হিসাব আমাদের আজকে হোক বা কালকে টাকাটা পাবো। টাকাটা প্রাপ্য বলতে আমার এমন একটা হিসাব দেনাদারের কাছ থেকে সাধারণত প্রাপ্য বলতে সাধারণত দেনাদারকে বোঝানো হয়। দেনাদারের কাছ থেকে আমি কোনো টাকা পাবো, টাকাটা পাইনি, পাবো দেখে আমরা সম্পদ। তারপর আসে অনাদায়ী সুদ। অনাদায়ী বলতে আদায় হয়নি এমন, আর সুদ বলতে বোঝানো হয়েছে আয়। সুদের টাকাটা আদায় হয়নি, আয় সুদ কিনা সাথে এখানে অনাদায়ী সুদ বলতে আমাদের যে সুদ আয়টা আছে সে আয়টাকে বোঝানো হয়েছে, যার জন্য অনাদায়ী সুদ। সুদটা অনাদায়ী মানে অর্থাৎ আয়ের টাকাটা বকেয়া হয়েছে, যার জন্য এটা সম্পদ। যন্ত্রপাতি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো যন্ত্রপাতি থাকে তাহলে সেটা আমাদের সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়, সেজন্য যন্ত্রপাতি আসলো। টাকার প্রত্যেকটা লেনদেনের টাকাটাই আমরা এখানে বসানো হয়েছে। ব্যাংক হিসাব, ব্যাংকটা আমাদের জন্য সম্পদ। ব্যাংকে আমাদের যদি কোনো টাকা থাকে 20,000 টাকা, 50,000 টাকা যেটা থাকবে সেটা আমাদের জন্য সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়, সে সম্পদ। নগদ আমাদের কাছে যে টাকাটা নগদে আছে অথবা ক্যাশে আছে বা আমাদের হাতে আছে নগদ টাকা, সেই টাকাটা বোঝানো হয় সম্পদ। তারপর আসি অগ্রিমপ্রাপ্ত কমিশন। অগ্রিমপ্রাপ্ত কমিশনটা হচ্ছে দায়, কারণ আমার কমিশনটা হচ্ছে আমাদের আয় প্রাপ্ত, আর প্রাপ্ত কমিশন হচ্ছে আমাদের আয়। আর অগ্রিম বলতে হচ্ছে আয়ের টাকাটা অগ্রিম, আয়ের টাকা অগ্রিম হলে সুনাম। সুনাম ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম, মানে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান হয় তার একটা সুনাম আছে, সেই সুনামটা হচ্ছে 15,000 টাকা। সুনামটা কেন আসে? সুনামটা তো ওনাকে মাথায়, সুনামটা কেন আমরা অন্তর্ভুক্ত করলাম? সুনামটা থাকে, এটা টাকাটা কি হইলো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করবেন। একই প্রতিষ্ঠানের মানে যেমন আমাদের শাইন ক্যারিয়ার একাডেমি দেখলাম, এদের অনেকগুলো শাখা আছে। এখন কেউ একজন আমাদের শাইন ক্যারিয়ার একাডেমি নামে একটা শাখা খুলতে হলো কোনো একটা জায়গায়। এখন সে শাখাটা খুলতে হলে আমাদের যে প্রধান শাখা, যিনি প্রধান, এখন যদি নিতে হয় তখন ওই চাষে একটা শাখা খুলবে শহীদ ক্যারিয়ার একাডেমি নামে, সেম কার্যক্রম, সব কিছু সেম, একই কার্যক্রম ভাবে রাখে। এখন উনি চাইলেই খুলতে পারবে না। খোলার জন্য আমাদের যে এই প্রধান, যিনি এই প্রধান প্রতিষ্ঠান যিনি হেড, তার সাথে কথা বলে আলোচনা করে চুক্তির মাধ্যমে নিতে হবে। তখন তার নামটা ইউজ করে, শহীদ ক্যারিয়ার একাডেমিটা ব্যবহার করার কারণে যে টাকাটা দেওয়ার কারণে একটা নির্দিষ্ট টাকা দেওয়া হয়, একটা টাকা চুক্তি হয়ে যায়। সেই চুক্তির পরিমাণ, সেই টাকাটাকে বলা হয় আমাদের সুনাম, সেটা সুনামের ভিত্তিতে টাকা হয়ে যায়। কারণ শহীদ ক্যারিয়ার একাডেমি, শহীদ ক্যারিয়ার একাডেমি খুবই একটা বিখ্যাত একটা একাডেমি, ক্যারিয়ার প্রশিক্ষণ। তাই এটা যখন আমরা যখন এই নামটা ব্যবহার করা হয়, তখন এই নামটা যখন ব্যবহার করে তার জন্য এটাকে সুনামের জন্য এই নামটা ব্যবহার করেছে। সুনামটা ব্যবহার করার ফলেই এটা আসছে। অনুপযোজিত উপভাড়া তো আমি বললাম, আমাদের কোনো একটা 3তলা ভবন, 2তলা 3তলা আমরা কাজ করি, বাট নিচতলাটা আমরা কোনো যে প্রতিষ্ঠানটা বা কোনো একটা ব্যক্তিবর্গের কাছে ভাড়া দিয়েছি, সেটা কিছু আনা আছে। অনুপযোজিত উপভাড়াটা পেয়ে গেছি, বাট উপার্জন হয়নি বলতে মনে করেন এখন আমাদের চলছে আগস্ট মাস, এখন আমাদের আগস্ট মাসের ভাড়া আর সেপ্টেম্বর মাসের ভাড়াটা আমাদেরকে দিয়ে দিয়েছে অগ্রিম। এখন সেপ্টেম্বর মাসটা এখনও আসেনি ভাড়াটা, বাট আমরা টাকাটা পেয়েছি। এখন আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত 26টা দিতে হবে। 26 সেবাটা আমরা দিইনি, সেবাটা দিতে হবে দেখে এটা আমাদেরকে দায় দিতে হবে। ব্যাংক জমা দিতে উত্তোলন, এটাও সম্পদ, সরি এটা দায়, যদি এটা আসবে না। তারপর বকেয়া মনিহারি, ওই খরচের টাকা বকেয়া থাকলো, যার জন্য ওটাও দায়। এখন আমরা একের গড় করবো। একের গত বলা হয়েছে যে উল্লিখিত হিসাবগুলো হতে মোট দায় হিসেবে প্রমাণ নির্ণয় করা, অর্থাৎ আমাদের এখানে যে হিসাবগুলো দিয়েছে তার থেকে আমাদের দায় পরিমাণ, দায়টা হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আমাদেরকে আজকে হোক আর কালকে হোক পরিশোধ করতে হবে, অর্থাৎ পরিশোধযোগ্য পরিশোধ করতে হবে দেখে সেগুলোকে আমাকে দায় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমন লেনদেনগুলো বের করে তার মোট পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমরা আসি, প্রথম আসবে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণটা দায়, কারণ আমরা ঋণটা আমাদেরকে পরিশোধ করতে হবে, ঋণটা পরিশোধ করতে হবে, তার জন্য এটি দায়। বন্ধকি ঋণ আমরা 1 লাখ টাকা। তারপর বকেয়া বেতন, যেটা বলতেছিলাম, আমাদের এখানে মোট দায়ের পরিমাণ দেখাতে হবে। মোট দায় লিখলাম, বন্ধকি ঋণ
প্রথম আসলো 1,00,000 টাকা লিখলাম। তারপর আসবে বকেয়া বেতন, বকেয়া বেতন অন্তর্ভুক্ত করলাম 12,000 টাকা তুললাম। তারপর আছে আমাদের পদীয় বিল আসবে, পদীয় বিলটা 30,000 টাকা তুললাম। তারপর আসবে আমাদের পদীয় হিসাব 40,000 টাকা, সেটাও আমরা লিখলাম। তারপর আসবে অগ্রিম প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন অর্থাৎ আমাদের আয় আর অগ্রিম আয়টা অগ্রিম দায়, এই জন্য এটা আসবে 4,000 টাকা লিখলাম। তারপর আসবে অনুপাতিক উপভাড়া, অর্থাৎ কোনো একটা উপভাড়া আমরা পেয়ে গেছি, যা বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে ভাড়াটা আমরা অগ্রিম পেয়ে গিয়েছি, বাট সেপ্টেম্বর মাসে 26টা এখন দেওয়া হয়নি, সেবাটা দেওয়া হয়নি, সেবাটা আমাদেরকে দিতে হবে, যে জন্য ওটা 1,000 টাকা অগ্রিম পেয়ে গেছি, যার জন্য এটি দায়। তারপর আসি ব্যাংক জমা থেকে উত্তোলন। ব্যাংক জমা থেকে উত্তোলন বলতেছে ব্যাংকে যে টাকাটা জমা আছে তার থেকে বেশি উত্তোলন করা হয়েছে। ব্যাংকে যে টাকাটা ছিল তার থেকে বেশি উত্তোলন করা হয়েছে, সেই টাকাটাকে পরিশোধ করতে হবে। মানে অর্থাৎ ব্যাংকের জমার থেকে বেশি যদি উত্তোলন করে দিই, সে টাকাটা আমাদের অবশ্যই ব্যাংকে আপনার দিয়ে দিতে হবে, সেই দিয়ে দিতে হবে, সেটা দায়। ব্যাংক জমা থেকে উত্তোলন 28,000 টাকা। তারপর আসি বকেয়া মনিহারি। বকেয়া মনিহারি হচ্ছে খরচ, অর্থাৎ পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল এগুলো কিনছি, এগুলো এই জিনিসগুলো আমরা কয়েকদিন পর পর সাধারণত কিনতে হবে। মনিহারিতে সেই আইটেমগুলোই সাধারণত আসে, যেমন পেন্সিল আজকে কিনলে আমার 2 দিন পর বা 1 সপ্তাহ পর একটা লাগতেছে, রাবার কয়েকদিন পর কিনতে হবে, পেন্সিল, স্কেল, শার্পনার, খাতা এগুলো মনিহারির ভিতরে পড়ে। সেই মনিহারিটা হচ্ছে 3,000। এখানে এই কয়েকটি আইটেমে আসবে, আর কোনো হিসাব আসবে না। এই সবগুলো টোটাল যোগফলের যোগফলটা যেটা হবে সেটা হচ্ছে 1,95,000 টাকা, 99,500 টাকা, অর্থাৎ 1,99,500 টাকা হচ্ছে আমাদের যোগফল। 1,99,500 হচ্ছে আমাদের যোগফল। আজকে আমরা আমাদের লেকচারটা আজকে এখানেই শেষ। আমরা এই ব্যাপারটা পুরো অঙ্ক যা দেখিয়েছি সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।